এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখন থেকে আপনাকে ভালো করে প্রস্তুতি নিতে হবে। কিভাবে সাধারণ জ্ঞান পড়বেন আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাই, সবাই আনসার করবেন। আজকে যে প্রথম প্রশ্ন, ইসরায়েল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে? ইসরায়েল ও প্যালেস্টাইনের মুক্তি সংস্থা, দেখেন আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক বিরোধ দেখেন একটা টপিক থেকে প্রতি বছরই আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। আজকে আমরা একটু অ্যানালাইসিস করব যে মিডওয়াইফ নিয়োগ প্রস্তুতি বা সিনিয়র স্টাফ নার্স নিয়োগ প্রস্তুতি আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন। তো সাধারণ জ্ঞানের প্রস্তুতির জন্য দেখেন এই যে আন্তর্জাতিক দ্বন্দ্ব বা আন্তর্জাতিক যুদ্ধ বা আন্তর্জাতিক বিরোধ, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন হচ্ছে আমাদের মনে করেন যে ইরান ইসরায়েল যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে। অথবা আসতে পারে ইউক্রেন রাশিয়া, এখান থেকে যুদ্ধ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রশ্ন আসতে পারে আমাদের হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, ওকে, এই প্রশ্নের কারেক্ট আনসার দিন সবাই। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেবেন। ওকে, সো যুদ্ধ আন্তর্জাতিক বিরোধ, এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন সব সময় আসে। আচ্ছা, সো সবাই কারেক্ট আনসার দিয়েছে যে ইসরায়েল ও প্যালেস্টাইন, এটা হচ্ছে প্যালেস্টাইন হচ্ছে আমাদের যে ফিলিস্তিন, এই ফিলিস্তিনের একটা প্রদেশ হচ্ছে প্যালেস্টাইন। তো ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে মুক্তি সংস্থা যে পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে, এটা কবে? এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 13ই সেপ্টেম্বর 1995, 13ই সেপ্টেম্বর 1995। আচ্ছা, এবং এবারে সবচেয়ে যেটা বড় যেটা হট টপিক, সেটা হচ্ছে যে আপনাদের আহ ইসরায়েল এবং ইরান, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তো এই প্রশ্নটা আপনাদের বিগত সালে এসেছে। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে পরবর্তী পরীক্ষায় এই প্রশ্নটা না এসে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এটাই হচ্ছে আজকে আমাদের মূল উদ্দেশ্য ক্লাসের। তো সেটা হচ্ছে আপনারা যেমন ইরান এবং ইসরায়েল যুদ্ধ, এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। সো এখানে যেমন প্রথম যে প্রশ্ন আসতে পারে, যুক্তরাষ্ট্র ইসরায়েল কত তারিখে, যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে কত তারিখে ইরান আক্রমণ করে? এটা হচ্ছে 28 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি 2026। কত সালে? দেখেন একদিকে সাম্প্রতিক প্রশ্ন, একদিকে হচ্ছে একই রিলেটেড একটা প্রশ্ন আন্তর্জাতিক বিরোধের নিয়ে। তো এটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কত তারিখে ইরান আক্রমণ করে? 28 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে দেখেন আরেকটা প্রশ্ন এখানে পরীক্ষা প্রশ্ন আসতে আপনারা লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে যে ইসরায়েল কর্তৃক ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের নাম কি? কে কে জানেন? কেউ কি জানেন কিনা একটু কমেন্টে জানাবেন। ইসরায়েল কর্তৃক ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের নাম কি? ওকে, এটা অভিযানের নামটা হচ্ছে মূলত অপারেশন রোয়ারিং লায়ন, অপারেশন রোয়ারিং লায়ন, অপারেশন রোয়ারিং লায়ন। ঠিক আছে, অপারেশন রোয়ারিং লায়ন। আপনারা সবাই একটু শেয়ার করে দেন আর বন্ধুদেরকে মেনশন করে দেন, আপনাদের যে সকল বন্ধুরা এই মুহূর্তে অনলাইনে আছে, যারা জানে না যে সাধারণ জ্ঞানে কোথা থেকে প্রশ্ন আসতে পারে নিয়োগ পরীক্ষায়, সো তাদের জন্য এই ক্লাসটি আজকে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো ইসরায়েল কর্তৃক ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের নাম হচ্ছে অপারেশন রোয়ারিং লায়ন। তারপর হচ্ছে দেখেন যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানের নাম হচ্ছে অপারেশন এপিক ফিউরি, অপারেশন এপিক ফিউরি। এগুলো আমরা সাজেশন দিয়ে দেবো আপনাদেরকে। ওকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা আছেন তারা এই সাজেশনটা পেয়ে যাবেন। ক্লিয়ার? আচ্ছা, ওকে, সো চলে যাচ্ছি আমরা। আচ্ছা, তারপর হচ্ছে যে ইরান কর্তৃক, দেখেন ইরান কর্তৃক কর্তৃক এই নামটা কিন্তু আপনাদের সবাই মোটামুটি জানেন। তা এটা বলি যে ইরান কর্তৃক সরি যুক্তরাষ্ট্র কর্তৃক সরি ইরান কর্তৃক ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন গাড়িতে প্রতিষেধকমূলক হামলার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4, ট্রু প্রমিস, অপারেশন ট্রু প্রমিস 4। ওকে, সো এটা আমরা সাজেশনটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সবাই পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে কতটি সংশোধনী আনা হয়েছে? সবাই একটু কারেক্ট আনসার দিবেন, সবাই দ্রুত দ্রুত সবাই কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করবেন। আর আমি যেটা করব, হোয়াটসঅ্যাপে আমরা যে সাজেশনটুকু পড়াইছি একটু এখন আপনাদেরকে দিয়ে দিব, আপনারা হচ্ছে এটাতে পেয়ে যাবেন, কেমন? ওকে, সো আমি অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা হচ্ছে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আচ্ছা, সো এই প্রশ্নে এখন আরেকটা বিষয়, আরেকটা টপিক, সেটা হচ্ছে যে আপনার প্রতি বছরই কিন্তু সংবিধান দিয়ে কিন্তু একটা পরীক্ষা প্রশ্ন আসবেই। কয়েকটা বিষয় থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এর মধ্যে একটা নাম্বার 1 সংবিধান, মুক্তিযুদ্ধ, এই যে 24-এর গণ অভ্যুত্থান, এইসব টপিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, ঠিক আছে? ওকে, সো আপনারা সবাই অ্যান্সার করেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? আচ্ছা, সংবিধান নিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসবেই, হ্যাঁ? সংবিধান নিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসবেই, ঠিক আছে? তো এটা খুব ভালো করে পড়তে হবে। আমরা এখানে একটা 50টা প্রশ্নের একটা সাজেশন দিয়ে দেব। ওকে, তো সংবিধান নিয়ে আমরা মনে করি আপনাদেরকে একটা 50টা প্রশ্নের একটা সাজেশন দিয়ে দেব। পরীক্ষার প্রশ্ন আসলে ইনশাআল্লাহ এর মধ্যে চলে আসবে, 1 মার্ক কমন পেয়ে যাবেন। ওকে, তো এর মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্নটা আসে এটা একটু বলে দেই, আর আপনারা সবাই অ্যান্সার করতে থাকেন। সেটা হচ্ছে যে আচ্ছা, এটা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ আইন কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সবাই একটু কমেন্টে জানান। এটা হচ্ছে সংবিধান। আর বাংলাদেশ সংবিধান কবে গণপরিষদে গৃহীত হয়? এটা হচ্ছে 4 নভেম্বর 1972। 4 নভেম্বর 1972 গণভবনে এটা হচ্ছে গণপরিষদে গৃহীত হয়, ঠিক আছে? 4 নভেম্বর 1972। আর বাংলাদেশ সংবিধান কবে কার্যকর করা হয় বা বলবৎ করা হয়? কার্যকর বা বলবৎ করা হয় 16 ডিসেম্বর 1972। 4 নভেম্বর 1972 হচ্ছে গণপরিষদ কর্তৃক গৃহীত হয়, এবং 16 ডিসেম্বর যেদিন আমাদের হচ্ছে বিজয় দিবস, এই দিনে হচ্ছে আমাদের এটা কার্যকর বা বলবৎ হয়। এই যে গণপরিষদে বাংলাদেশ সংবিধানের যে উপস্থাপন কে করেন সেটা হচ্ছে ডক্টর কামাল হোসেন। ওকে, আচ্ছা, তারপর যে খসড়া সংবিধান প্রণয়ন কমিটিতে একমাত্র মহিলা মেম্বারের নাম হচ্ছে বেগম রাজিয়া বানু। এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে, কেমন? তারপর হচ্ছে বাংলাদেশ সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে? 153টি অনুচ্ছেদ। ওকে, আর 11টি ভাগ। 153টি অনুচ্ছেদ আছে এবং 11টি ভাগ আছে, কেমন? ওকে, সো আচ্ছা, যাই হোক, এটা আমরা আপনাদেরকে এই সাজেশনটা দিয়ে দেব, আপনারা এটা পেয়ে যাবেন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। আমরা তো হচ্ছে এই বিস্তারিত পড়ানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন একটা প্রশ্ন পড়বেন তখন দেখবেন যে এই টপিক দিয়ে আর কি কি পরীক্ষার প্রশ্ন আসতে হয়। তখন দেখবেন যে পরের এই টপিক দিয়ে প্রশ্ন যখন আসবে, এই টপিকের প্রশ্ন যখন পরে আসবে এরপরে, তখন দেখবেন যে আপনি এগুলো আগেই পড়ে আসছেন, ঠিক আছে? এভাবে পড়তে হবে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। উয়ারি বটেশ্বর কি কারণে আলোচিত? উয়ারি বটেশ্বর, এটা কারেক্ট আনসার দেন সবাই। উয়ারি বটেশ্বর। আচ্ছা, উয়ারি বটেশ্বর এটা হচ্ছে, তিনের কারেক্ট আনসার দিন দেখি, প্রথম কি আনসার করে দেখি। তিনের কারেক্ট আনসার সর্বপ্রথম কে করে একটু দেখতে যাচ্ছি। তিনের ভি আনসার হচ্ছে প্রত্নতাত্ত্বিক খনন। ইয়েস, এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক খনন। উয়ারি বটেশ্বর একটা প্রত্নতাত্ত্বিক খনন, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে কোথায় অবস্থিত? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? এই উয়ারি বটেশ্বর হচ্ছে নরসিংদী জেলার বেলাব ও শিবপুর উপজেলা অবস্থিত, ঠিক আছে? বেলাব ও শিবপুর জেলা অবস্থিত। এটা হচ্ছে ঢাকা বিভাগের যে নরসিংদী জেলা আছে, নরসিংদীকেও আছে কিনা আমাদের ক্লাসে,
নরসিংদী জেলার বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ঠিক আছে, ওকে। আচ্ছা, উয়ারি বটেশ্বর, এই উয়ারি বটেশ্বর হচ্ছে দুইটা গ্রামের নাম। ঠিক আছে, উয়ারি বটেশ্বর হচ্ছে দুইটা পাশাপাশি গ্রামের নাম, একটা উয়ারি, একটা হচ্ছে বটেশ্বর। ঠিক আছে, আচ্ছা। তো এটা হচ্ছে প্রাচীন একটা সভ্যতার ধ্বংসাবশেষ। ঠিক আছে, এই যে উয়ারি বটেশ্বর, এটা হচ্ছে একটা প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ। ঠিক আছে, ওকে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? দেখেন, এই যে কার্বন নিঃসরণ থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। এখানে একটা টপিক আপনাকে, যে ডক্টর ইউনূসের যে 3-0 তত্ত্ব আছে, তাই না? এখানে কিন্তু এটা কার্বনের একটা বিষয় আছে, তাই না? আপনারা সবাই জানেন 3-0 তত্ত্ব। ঠিক আছে, সবাই। ওকে, সো বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান। এই প্রশ্নের কারেক্ট আনসার দেন সবাই। এখানে আরো কিছু আমরা বিস্তারিত পড়বো। আচ্ছা, সো এই যে কি বলে ডক্টর ইউনুস, যে তার যে 3-0 তত্ত্ব, এর মধ্যে একটা হচ্ছে যে জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো নেট কার্বন নিঃসরণ, তাই না? শূন্য কার্বন নিঃসরণ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে যে এই যে জিরো কার্বন নিঃসরণ, এটা হচ্ছে যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় যে জীবাশ্ম জ্বালানির যে ব্যবহার আছে, এটাকে কমাইয়া হচ্ছে আমাদের যে নবায়নযোগ্য যে শক্তি আছে, এটাকে ব্যবহার করা। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এই যে কার্বন নিঃসরণ। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা যে তেল খরচ করি, যে এই যে বিদ্যুৎ, এই যে তেলের মাধ্যমে যে আমরা গাড়ি চালাই, করি, এইগুলা হচ্ছে এইটার নিঃসরণ কমাই এনে আমরা যে সৌরশক্তি, এই যে সৌরশক্তি যেটা আছে, যেটাকে আমরা বারবার ব্যবহার করতে পারি, এইটাকে ব্যবহার করাকে বুঝাইছে। ঠিক আছে, ওকে। তো এই চীন হচ্ছে, ওকে, হ্যাঁ, সবাই কারেক্ট আনসার করেছেন, মোটামুটি সবাই কারেক্ট আনসার করেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখন পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে অনেক সময় যে বিশ্বের কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি? বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি? কে কে জানেন? আর বাংলাদেশের যে প্রথম কার্বন নিরপেক্ষ যে শিশু, তার নাম হচ্ছে আয়ান। ওকে, বাংলাদেশের প্রথম যে কার্বন নিরপেক্ষ শিশু, সে হচ্ছে আয়ান। ঠিক আছে, আর বিশ্বের প্রথম কার্বন, কে কে জানেন দেখি একটু কমেন্টে জানান। পরীক্ষা কিন্তু আসতে পারে। আমি হচ্ছে যে টপিকটা আপনাদেরকে পড়াবো, এই টপিকের একদম আশেপাশে, চারপাশে যে সকল প্রশ্ন আসতে পারে, এই টপিক নিয়ে এগুলো হচ্ছে আমরা আপনাদেরকে পড়াই দিব, যাতে করে হচ্ছে আপনাদের পড়াটা বুঝতে সুবিধা এবং পড়াটা অনেক বেশি ইন্টারেস্টেড হয়। ঠিক আছে, ইন্টারেস্টিং হয় যাতে। আচ্ছা, আদাবি, আদাবি তামিলনাড়ুর আদাবি, ভারতের তামিলনাড়ুর আদাবিকে বলা হয় বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু। বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু। আচ্ছা, আর পরীক্ষায় কিন্তু আসতে পারে যে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ দেশ কোনটি? কে কে জানেন? দেখেন, একটু ঘুরে আসলেই কিন্তু আপনারা আর অ্যান্সার করতে পারতেছেন না। দ্যাট মিন্স আপনাদের কিন্তু অনেকটাই গ্যাপ আছে, অনেকটাই গ্যাপ আছে, অনেকটাই জানার বাকি আছে। সো সবসময় তো আর হচ্ছে সরাসরি যে বই থেকে, গাইড থেকে বিষয়টা এমন না, বাট এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, এই যে কার্বন নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, কমপক্ষে 10 থেকে 12টা প্রশ্ন মোটামুটি কার্বন নিয়ে, বা 20টা প্রশ্ন পড়লেই কিন্তু এই টপিক দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, যখনই আসে, এর বাইরে আসার আর কোনো সুযোগ নাই। ওকে, আচ্ছা, বিশ্বের প্রথম
কার্বন নিরপেক্ষ বা কার্বন নেগেটিভ দেশ হলো ভুটান। হ্যাঁ, ভুটান হচ্ছে কার্বন নিরপেক্ষ আমাদের মানবী সরকার। থ্যাংক ইউ সো মাচ। মানবী সরকার অ্যান্সার করেছে। আপনারা যারা জানেন না এখান থেকে জেনে নেবেন যে ভুটান হচ্ছে বিশ্বের প্রথম কার্বন ফ্রি। মালদ্বীপ না, এটা হচ্ছে ভুটান, এটা হচ্ছে ভুটান। ওকে। সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আর হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে মালদ্বীপে হচ্ছে ধূমপান নিষিদ্ধ। এটা কিন্তু পরীক্ষা আসে যে কোন দেশে ধূমপান নিষিদ্ধ, সেটা হচ্ছে মালদ্বীপ। আর ভুটানে হচ্ছে বিশ্বের প্রথম ঠিক আছে, বিশ্বের প্রথম জিরো কার্বন যে কার্বন নেগেটিভ দেশ, ওকে, বা কার্বন নিরপেক্ষ দেশ। ওকে। সো যারা যারা কারেক্ট আনসার করেছেন, যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে হচ্ছে প্রথম হচ্ছে চীন। কারণ কি, চীনে হচ্ছে আপনারা সবাই জানেন ইন্ডাস্ট্রি অনেক বেশি, ইন্ডাস্ট্রি অনেক বেশি, গাড়ি অনেক বেশি, এজন্য সেই সব দেশে হচ্ছে মূলত যে কার্বন নিঃসরণটা বেশি হচ্ছে। নাম্বার 2 হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্র। যদি পরীক্ষায় আসে, যদি পরীক্ষায় আসে যে দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ কোনটি, দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নিঃসরণকারী দেশ হচ্ছে এই যে উপরে আছে যুক্তরাষ্ট্র। ঠিক আছে, যুক্তরাষ্ট্র। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, 3 নাম্বার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, 4 নাম্বার হচ্ছে ভারত, পরে হচ্ছে রাশিয়া, এভাবে। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। একটু সময় বেশি নিচ্ছি, বাট আপনাদের বোঝার স্বার্থে ক্লাস কেমন লাগে একটু জানাবেন কমেন্টে। ক্লাস কেমন লাগে আপনারা সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আমাদের ক্লাসগুলো কেমন লাগে, এইভাবে যে ব্যাখ্যা সহকারে বা অ্যানালাইসিস ক্লাসগুলো কেন লাগে, কেমন লাগে, আমাদের যে যে অ্যানালাইসিস ক্লাসগুলো আমরা নিচ্ছি, এই ক্লাসগুলো আপনাদের কেমন লাগে সবাই একটু জানিয়ে দিবেন। তো চলে যাচ্ছি, আমাদের বাংলাদেশ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল কবে? বাংলাদেশ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল কবে? সবাই জানিয়ে দিবেন। প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা। হ্যাঁ, 17ই এপ্রিল। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের 17ই এপ্রিল প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল। এই যে আমাদের স্বাধীনতা 1971 সালের যে 16ই ডিসেম্বরের আগে, কত, 17ই এপ্রিল, যে মুজিবনগরে যে মুজিবনগর সরকার যে যেদিন শপথ গ্রহণ করেছিলেন, 17ই এপ্রিল শপথ গ্রহণ করেছিলেন, তখন হচ্ছে আমাদের যে বাংলাদেশ প্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, ওকে। আর এভাবে পড়তে হবে, আমরা যেভাবে পড়াচ্ছি এভাবে না পড়লে, আপনি যদি শুধুমাত্র মুখস্থ করে যান তাহলে পরীক্ষার হলে গিয়ে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। সো যাদের ধৈর্য আছে ভবিষ্যতে চাকরি কিন্তু তারাই পাবে, যাদের ধৈর্য আছে। যাদের ধৈর্য নাই তারা কিন্তু চাকরিও পাবে না, সারা জীবন বেসরকারি বা প্রাইভেট জব করতে হবে। চলে আসছি পরের যে প্রশ্ন, দেশের কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? ওকে। আচ্ছা, এই ইপিজেড মানে কি? দেখেন, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে ইপিজেড মানে কি। ইপিজেড মানে হচ্ছে আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্স ইপিজেড। ওকে, ইপিজেড মানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, যেসব জায়গা থেকে হচ্ছে এক্সপোর্ট করা হয় বা রপ্তানি করা হয়, এটা হচ্ছে ইপিজেড। অনেকে আছে না যে ইপিজেড এ নার্স সার্কুলার দিছে বা মিডওয়াইফ সার্কুলার দিছে ইপিজেড এ। ওকে, তো বাংলাদেশের মোট ইপিজেড সংখ্যা হচ্ছে মোট 10টি। বাংলাদেশে মোট ইপিজেড সংখ্যা হচ্ছে 10টি। বাংলাদেশের প্রথম সরকারি যে ইপিজেড সেটা হচ্ছে চট্টগ্রাম। ওকে, সেটা হচ্ছে চট্টগ্রাম 1983 সালে। ইপিজেড দিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। আর ইপিজেড গুলো হচ্ছে কি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল।
বাংলাদেশের চালুকৃত সরকারি ইপিজেড সংখ্যা হচ্ছে 8টি। পরীক্ষা আসতে পারে সরকারি ইপিজেড এর সংখ্যা কয়টি? 8টি। আর বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড হচ্ছে ঢাকা ইপিজেড। আর বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে সরকারি। বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে সরকারি, যেটা হচ্ছে চট্টগ্রাম ইপিজেড, ঠিক আছে? আর বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড হচ্ছে ঢাকা ইপিজেড। আর বাংলাদেশের বৃহত্তম যে ইপিজেড নির্মাণ করা হয় সেটা হচ্ছে পটুয়াখালীতে, কেমন? আর বাংলাদেশের কৃষিভিত্তিক যে একমাত্র এটা কিন্তু এই যে কৃষিভিত্তিক মাত্র হচ্ছে একটাই আছে। বাংলাদেশের কৃষিভিত্তিক যে ইপিজেড এটা মাত্র একটাই আছে, সেটা হচ্ছে আমাদের নীলফামারী, কেমন? এটা কোথায়? আমাদের ইপিজেড এটা হচ্ছে আমাদের নীলফামারীতে অবস্থিত। ওকে, উত্তরা নীলফামারী, মানে নীলফামারীর একটা জায়গা আছে উত্তরা নামক জায়গা, সেখানে। ওকে, যদি এখানে উত্তরা থাকে উত্তরা দিবেন, কিন্তু উত্তরা কিন্তু এখানে ঢাকায় না। ওকে, আচ্ছা। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আর বেবজা, বিইপি জেড, বেবজা মানে কি? বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, কেমন? ওকে, সো যা সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড়, সরি, সবচেয়ে প্রথম হচ্ছে চট্টগ্রাম, আর দ্বিতীয় হইছে ঢাকা, আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে আমাদের পটুয়াখালী, ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন আমাদের। পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য হিসেবে বাংলাদেশ যুক্ত হলো? পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম সদস্য? এটা কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। কোথা থেকে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। যারা যারা কারেক্ট অ্যান্সার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন, পারমাণবিক ক্লাবের তালিকায় বাংলাদেশের 33তম, কিসের মাধ্যমে? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে, কেমন? ওকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে। ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা কোথায় ঘটেছিল? কে কে জানেন? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সেটা কি? চেরনোবিল। কোথায়? চেরনোবিল, রাশিয়ার। হ্যাঁ, রাশিয়ার সহযোগিতায় পরীক্ষা আসতে পারে বাংলাদেশের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহযোগিতায় করা হয়েছে? এটা হচ্ছে রাশিয়ায়, ঠিক আছে? আচ্ছা, যদি পরীক্ষা আসে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা কোথায় ঘটেছিল, ওকে, এটা কোথায়? চেরনোবিল। ওকে, চেরনোবিল, চেরনোবিল, ইউক্রেন। হ্যাঁ, এটা হচ্ছে ইউক্রেনের ভিতরে পড়ছে চেরনোবিল, ঠিক আছে? ওকে। 1986 সালে চেরনোবিলে সবচেয়ে বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল, যেখানে 31 জন মানুষ মারা যায়, প্রায় 2.5 লক্ষ মানুষ দুর্ঘটনায় আহত হয়। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। দেশে জাতীয় টিকা দিবস কবে গ্রহণ করা হয়? দেশে জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয়? সবাই একটু জানিয়ে দেন। দেশে জাতীয় টিকা দিবস কর্মসূচি কবে গ্রহণ করা হয়? সবাই জানিয়ে দেবেন এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে। ইপিআই থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আপনাদের আসবে। ইপিআই, হ্যাঁ, ইপিআই বা টিকাদান কর্মসূচি, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই, কেমন? ওকে, যারা যারা কারেক্ট অ্যান্সার করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। 8 কারেক্ট অ্যান্সার হচ্ছে বি, আমাদের 1979 সাল থেকে হচ্ছে আমাদের জাতীয় যে টিকাদান কর্মসূচি এটা পালন করা
হয়। কেমন? ওকে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ইতিমধ্যে যারা যারা কারেক্ট আনসার করেছেন। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এই যে টিকা সর্বশেষ সর্বশেষ আমাদের যে টিকাদান কর্মসূচি, এখানে সর্বশেষ যে টিকাটি এড করা হয়েছে এটার নাম কি হচ্ছে আমাদের টাইফয়েড, তাই না? টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন বা টিসিভি। এটা কিন্তু পরীক্ষায় এবার আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে? পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, এটাকে কি নতুন সংযোজন করা হয়েছে 2026 সালে টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন বা টিসিভি। ওকে, সো এটা কে কে জানতেন একটু জানিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারেক্ট অ্যান্সার করার জন্য। ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। গ্রিন পিস কি? গ্রিন পিস কি? গ্রিন পিস কি? গ্রিন পিস। আচ্ছা, গ্রিন পিস কি এটা একটু জানান। এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় বলে রাখি পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে গাজায়, এই যে গাজা ইসরায়েল এবং প্যালেস্টাইন যে যুদ্ধ হয়েছে, এখানে ডোনাল্ড ট্রাম্প কি করছে, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করছে, যে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠন তদারকির জন্য বোর্ড অফ পিস গঠনের ঘোষণা দেন। এই যে বোর্ড অফ পিস, এটা পরীক্ষায় আসতে পারে যে বোর্ড অফ পিস কি। যেমন এটা আছে গ্রিন পিস কি, যেমন ধরুন গ্রিন পিস আপনারা সবাই আনসার করেছেন যে পরিবেশ রক্ষাকারী প্রযুক্তি, পরিবেশ আন্দোলন যুগ, বন রক্ষাকারী স্লোগান, সবুজ বিপ্লব। ওকে, সো এই যে বন রক্ষাকারী স্লোগান। আচ্ছা, এখন যদি পরীক্ষা আসে বোর্ড অফ পিস কি, সেটা হচ্ছে গাজায়, যে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার জন্য গড়া এটা। ওকে, যে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে বোর্ড, সেটা হচ্ছে বোর্ড অফ পিস। ওকে, আচ্ছা, তো এটার কারেক্ট আনসার কি হবে, যে আপনারা সবাই কিন্তু অ্যান্সার করেছেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 3C, এটা হচ্ছে আমাদের একটা পরিবেশ রক্ষাকারী, যে আমাদের গ্রিন পিস হচ্ছে একটা আন্তর্জাতিক পরিবেশবাদী একটি বেসরকারি সংস্থা। আন্তর্জাতিক পরিবেশবাদী বেসরকারি একটি সংস্থা। ঠিক আছে? এবং এটা কোথায় অবস্থিত? এটা হল্যান্ডে। কোথায়? হল্যান্ড। কোথায়? হল্যান্ডে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা একটা পরিবেশবাদী সংগঠন। পরিবেশবাদী এটা হবে এটা এটা এখানে কারেক্ট অ্যান্সারটা নাই। এই যে গ্রিন পিস, এটা হবে একটা যে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন, পরিবেশবাদী একটা সংগঠন। ওকে, যে পরিবেশ রক্ষাকারী একটি সংগঠন, এটা প্রযুক্তি না, হবে সংগঠন। ঠিক আছে? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন এখানে একটু ভুল আছে। কেমন? গ্রিন পিস। আচ্ছা, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের কয়েকদিন আগে দেখেন, এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে যে আপনারা কয়েকদিন আগে সবাই দেখেছিলেন যে জাহাজে করে গাজায় খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হয়েছিল। এটার নাম কি ছিল? গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা পরীক্ষা আসতে পারে। যেমন একই ধরনের একটা, তাই না? যে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পরীক্ষা আসতে পারে যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কি? এটা হচ্ছে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যে নৌবহর, তাই না? নৌবহর, সুমুদ নৌবহর। ওকে, আচ্ছা, সো আশা করি এই দুই তিনটা প্রশ্ন, যেমন হচ্ছে আমাদের এই যে বোর্ড অফ পিস, গ্রিন পিস, তারপর হচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, এখান থেকে পরীক্ষা একটা প্রশ্ন ইনশাল্লাহ আসবে। ওকে, সো ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। কারা কারা শেয়ার করেছেন একটু কমেন্টে জানান, যে শেয়ার ডান বা এস ডি লেখেন, বড় হাতের এস এবং ডি লেখেন সবাই কমেন্টে। এস ডি কারা কারা শেয়ার করেছেন
একটু দ্রুত, এরপরে আমরা শেয়ার করার পরে আমরা পরের প্রশ্নে যাব। আজকে আমরা গুরুত্বপূর্ণ দেখেন, এর মধ্যে আমরা 9টা প্রশ্ন পড়াইলাম, কিন্তু কমপক্ষে আমরা এখানে 50 থেকে 100টা প্রশ্ন কিন্তু পড়ানো মোটামুটি হয়ে গেছে অলরেডি। সো আমাদের ক্লাসগুলো করলে আপনি একদম বেসিক থেকে, হ্যাঁ বাংলাদেশ থেকে গেছিলেন শহীদুল ইসলাম, হ্যাঁ এই যে আমাদের নীল অনুভূতি, সে একজন আর্জেন্টিনার সমর্থক, সে লেখছে যে বাংলাদেশ থেকে গিয়েছিলেন শহীদুল ইসলাম। হ্যাঁ, বাংলাদেশের যে ফটোগ্রাফার, আন্তর্জাতিক যে ফটোগ্রাফার শহীদুল ইসলাম, তিনি এই যে গ্লোবাল স্মুথ ফ্লোটিলার একজন নাবিক ছিলেন। ওকে, গ্লোবাল স্মুথ ফ্লোটিলা কে কে শেয়ার করছেন একটু কমেন্টে জানা, যে শেয়ার ডান, এসডি লেখেন, এসডি লেখেন, শেয়ার ডান লেখেন। আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কবে? দেখেন আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কবে, আন্তর্জাতিক নারী দিবস কবে। শেয়ার ডান করছে সাথী ইসলাম। সাথী ইসলামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথী ইসলাম প্রতিদিন আমাদের সাথে ক্লাস করে, প্রতিদিন ক্লাসগুলো শেয়ার করে, তার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তার ভবিষ্যতের সফলতা কামনা করছি। রাফেজা রাফু সে শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাফেজা রাফুকে শেয়ার করার জন্য ক্লাসটি। আপনারা সবাই শেয়ার করে একটু কমেন্টে লিখে দেন যে শেয়ার ডান বা এসডি লিখে দেন। ওকে, এসডি লিখে দেন। 28 মে হচ্ছে মাতৃত্ব দিবস, আন্তর্জাতিক মাতৃত্ব দিবস। চুমকি দাস শেয়ার করেছে, চুমকি দাসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং তার সফলতা কামনা করছি। তার চলে যাচ্ছি আমাদের, আচ্ছা আন্তর্জাতিক নারী দিবস কবে, সবাই একটু কমেন্টে জানান। নারী দিবস কবে আর নিরাপদ মাতৃত্ব দিবস কবে সেটা একটু জানিয়ে দেন। নিরাপদ মাতৃত্ব দিবস কবে? এটা হচ্ছে 28 মে। 28 মে হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। রিমা খাতুন শেয়ার ডান করেছে, রিমা খাতুন শেয়ার ডান করেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রিমা খাতুনকে। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? এটা, এই প্রশ্নটা কিন্তু পরিবার প্রায় আসে, হ্যাঁ? দিবস দিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারবে। সো আমাদের ক্লাসগুলো করলে আপনি জানবেন যে কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে, একটা প্রশ্ন কিভাবে ঘুরে ফিরে, বা এই রিলেটেড আর কি কি প্রশ্ন আসতে পারে, এটা আমাদের এখানে ক্লাস করলে আপনি বুঝতে পারবেন। যেমন যেটা কিন্তু গাইড পড়লে আপনি এভাবে কখনোই পারবেন না। যেমন গাইডে কখনোই গ্রিন পিসের সাথে গ্লোবাল স্মুথ ফ্লোটিলা, এই যে বোট ফর পিস, এগুলা রিলেটিভিটি কখনোই দেখানো হয় না কোনো গাইডে, বা বাংলাদেশে কোথাও আপনি পাবেন না। আচ্ছা, শেয়ার করেছে আমাদের সুমাইয়া খাতুন। আর সুমাইয়া 8 মার্চ হচ্ছে নারী দিবস, সবাই একটু দেখে রাখেন। 8 মার্চ হচ্ছে আমাদের নারী দিবস, 8 মার্চ। আর নিরাপদ মাতৃত্ব দিবস কবে? নিরাপদ মাতৃত্ব দিবস 7 এপ্রিল হচ্ছে আমাদের, আমাদের আর এন নাহিদা সে বলছে 7 এপ্রিল আমাদের স্বাস্থ্য দিবস, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর 28 মে হচ্ছে আমাদের জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস। জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28 মে। আমাদের আর এন রানী শেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। রেজিস্টার্ড নার্স আমাদের রানী ইসলাম, আপনার উত্তরোত্তর সফলতা কামনা করছি। 7 এপ্রিল হচ্ছে স্বাস্থ্য দিবস, নীল অনুভূতি অ্যান্সার করেছে 7 এপ্রিল। ওকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেয়ার করেন, দ্রুত শেয়ার করে একটু কমেন্টে লিখে দেন যে শেয়ার ডান। ওকে, চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। পরের প্রশ্ন দেখেন, আমার সোনার বাংলার প্রথম 10 জন হিসেবে বাংলাদেশের, আচ্ছা এটা অন্য প্রশ্ন, এটা আমরা পড়বো না। আচ্ছা, ইউরোপীয় রুটির ঝুড়ি, দেখেন এই রুটির ঝুড়ি দিয়ে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে। রুটির ঝুড়ি দিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এখন এই রুটির ঝুড়ি মানে কি? রুটির ঝুড়ি আসলেই মানে আসলেই কি এটা রুটির ঝুড়ি কিনা, বা রুটির কোনো বড় কোনো ঝুড়ি কিনা, আসলে বিষয়টা এমন না। রুটির ঝুড়ি মানে হচ্ছে শস্য, যে যেসব জায়গায় হচ্ছে শস্য অনেক বেশি হয়, ওকে, সেই জায়গাগুলোকে আমরা বলি হচ্ছে রুটির ঝুড়ি, কেমন? সো এই যে ইউরোপের রুটির ঝুড়ি, বা ইউরোপ মহাদেশে সবচেয়ে খাদ্যশস্য যে দেশে বেশি হয়, সেটাই এখানে জিজ্ঞেস করছে। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার করেছে, অনেকেই কারেক্ট অ্যান্সার করেছে দেখতে পাচ্ছি। সবাই একটু অ্যান্সার করেন দ্রুত, সবাই কারেক্ট অ্যান্সার গুলো করেন, আমরা সবার কারেক্ট অ্যান্সার গুলো দেখতে চাচ্ছি, যে দ্রুত কারেক্ট অ্যান্সার করুন। ক্লাস ওকে, আচ্ছা আপনার আচ্ছা ওকে,
আচ্ছা দেখেন, এখানে পরীক্ষায় কিন্তু অনেক সময় আসে যে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোনটিকে, কে কে জানেন? বাংলাদেশের রুটির ঝুড়ি, বাংলাদেশের রুটির ঝুড়ি, বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে? ওকে, আর ইউক্রেনকে বলা হয় যে আমাদের ইউরোপের রুটির ঝুড়ি। ওকে, সো ওকে, সো বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোনটিকে, একটু সবাই জানিয়ে দেবেন। আর ইউরোপের রুটির ঝুড়ি হচ্ছে ইউক্রেন, কেমন? ইউরোপের রুটির ঝুড়ি। আর দক্ষিণ আমেরিকার রুটির ঝুড়ি হচ্ছে আহ আর্জেন্টিনা। আর্জেন্টিনা হচ্ছে দক্ষিণ আমেরিকার রুটির ঝুড়ি বলা হয়। আর ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বাংলাদেশের রুটির ঝুড়ি না, বরিশাল না, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও, আমাদের মানবী সরকার লেখছে ঠাকুরগাঁও বাংলাদেশের রুটির ঝুড়ি। ওকে, সো এটা আমাদের যে ঠাকুরগাঁওকে বলা হয় বাংলাদেশের রুটির ঝুড়ি, কারণ একটা সময় হচ্ছে আমাদের যে দিনাজপুর আছে, এই দিনাজপুরের আন্ডারেই ছিল, যে দিনাজপুর মহকুমার আন্ডারে ছিল আমাদের, যেমন রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, এই সবকিছু একসময় দিনাজপুরের মধ্যে ছিল। সো যদি এখানে দুইটা একটু কনফিউজ আছে, সেটা হচ্ছে যদি দিনাজপুর থাকে আপনি হচ্ছে দিনাজপুর দিবেন, যদি হচ্ছে ঠাকুরগাঁও থাকে তাহলে ঠাকুরগাঁও দিবেন, যেটা থাকবে, ঠিক আছে? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা আপনারা কারেক্ট আনসার করেছেন। ওকে, চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। বাংলার মুক্তি সনদ, এটা পরীক্ষা আসবে না এখন। আচ্ছা চলে, বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদ কতটি? মোট অনুচ্ছেদ কতটি বাংলাদেশ? দেখেন, সংবিধান দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আপনি যদি সংবিধান থেকে 50টা প্রশ্ন মোটামুটি ইম্পর্টেন্ট দেখে মুখস্থ করে ফেলেন খুব ভালো করে, তাহলে কিন্তু সংবিধান থেকে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি ভালো করবেন। আর আপনারা যারা যারা এখনো শেয়ার করেননি, অনেকেই দেখতে পাচ্ছি যে আছেন কিন্তু অনেকে শেয়ার করছেন না, আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন। বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ হচ্ছে 100। হ্যাঁ, আচ্ছা, এখানে 153 হবে। এখানে একটু মিসিং আছে, এখানে হচ্ছে আমাদের 153 হবে, 153। ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 153। 153। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। জাতিসংঘের জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি? আপনারা সবাই শেয়ার করে দিবেন, যারা যারা পরে যারা যারা যুক্ত হয়েছেন। অ্যান্টনিও গুতরেস, অ্যান্টনিও মার্কেল, বান কি মুন, লি কিং। সবাই আনসার দেন, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? আর আপনারা সবাই আনসার করার চেষ্টা করবেন, যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই আনসার করবেন, কেমন?
সবাই অ্যান্সার করবে না, যারা যারা আমাদের সাথে যুক্ত আছে সবাই, কেমন? ওকে, সো চলে যাচ্ছি আমাদের। আচ্ছা, জাতিসংঘের বর্তমান যিনি মহাসচিব তার নাম হচ্ছে আমাদের অ্যান্টোনিও গুতেরেস। ওকে, অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘের মহাসচিব নিয়ে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তিনি হচ্ছে যে পরীক্ষা আসতে পারে কততম, এটা হচ্ছে নবম, কততম, নবম মহাসচিব। হ্যাঁ, আমাদের মানবিক সরকার প্রতিটি প্রশ্নে অ্যান্সার করে থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারেক্ট অ্যান্সার করার জন্য, কেমন? ওকে, আচ্ছা, ওকে। এবং একটা প্রশ্ন পরীক্ষায় বারবারই আসে, সেটা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয় তখন নিয়োগ তো দেয়নি ভাইয়া। তো নিয়োগ দিলে তো আর পড়ার সময় পাবেন না, সো এখন থেকেই পড়তে হবে। হ্যাঁ, তো হচ্ছে যারাই নিয়োগ দেওয়ার অপেক্ষায় আছেন তারাই কখনো চাকরি পাবেন না, ঠিক আছে? তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা হচ্ছে -10%। আর যারা হচ্ছে বুদ্ধিমান, তারা হচ্ছে এখন থেকেই লেখাপড়া শুরু করবে। ওকে, আচ্ছা, সো হচ্ছে এটা বাংলাদেশে এটা হচ্ছে আমাদের উথান্ট, না বান কি মুন না, উথান্ট। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট। তিনি হচ্ছে কোথার, মায়ানমারের বাসিন্দা, মায়ানমার, উথান্ট। ওকে ভাইয়া, এক্সাম কবে হবে? সেই কবে শুনতে এক্সাম, 828 জনের যেটা সিনিয়র স্টাফ নার্স, সেটা 2-1 মাসের মধ্যে হবে। এবং এখানে একটা পূর্ণ নিয়োগ হতে পারে আবারও, যারা গত সেপ্টেম্বরে বা মার্চে যারা রেজিস্টার্ড হয়েছে তারা হয়তো সুযোগ পেতে পারে। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়? কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে, আচ্ছা, এই যে কাপ্তাই যে বিদ্যুৎ কেন্দ্র আছে, এখানে মোট উৎপাদনের সক্ষমতা হলো 240 মেগাওয়াট মূলত। ওকে, বাট হচ্ছে এই প্রশ্নটা যেহেতু একটু আগের, তো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে মেইনলি, আচ্ছা, তো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে হচ্ছে মূলত 200 এ পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে 222 থেকে 242 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করা হয়েছে। এখানে একটু কারেকশন আছে, কারণ এক এক সময় হচ্ছে যে এক এক ধরনের, কারণ অনেক সময় আছে বিদ্যুৎ উৎপাদন বাড়ে, অনেক সময় বিদ্যুৎ উৎপাদন করে। এগুলো হচ্ছে একটা সাম্প্রতিক বিষয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, যেমন হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে যেহেতু আপনারা সবাই জানেন যে চট্টগ্রামে হচ্ছে এখন অনেক বন্যা। তো এই যে কাপ্তাই লেকে এখন পানির চাপ অনেক বেশি, এবং এখন কিন্তু সেখানে বিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে আছে। যেমন 222 মেগাওয়াট, গতকালকেও ছিল 222 মেগাওয়াট, এই যে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে 222 মেগাওয়াট। তো এগুলো হচ্ছে সাম্প্রতিক, কেমন? ওকে, এখন পরীক্ষা আসতে পারে এটা কোথায় অবস্থিত, কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, বা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কোথায় জানেন? কোন জেলায় অবস্থিত? কে কে জানেন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? সবাই একটু কমেন্টে জানান। ওকে, আর এখান থেকে কিন্তু আরো একটা প্রশ্ন হয়, দেখেন একই প্রশ্ন কতবার ঘুরে ঘুরে আসে, সেটা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? এটা কিন্তু পরীক্ষা আসে, বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? সেটা হচ্ছে কাপ্তাই, যেটা হচ্ছে রাঙামাটিতে অবস্থিত, যে মানবিক সরকার, কাপ্তাই লেক। হ্যাঁ, সো যারা যারা কারেক্ট আনসার, দেখেন আপনাকে একদম আইকিউর মতো, একদম আইকিউ থাকতে হবে একদম সূক্ষ্ম, এত ভালো করে পড়তে হবে যাতে আপনি যেখান থেকেই প্রশ্ন আসুক, কোশ্চেন পড়ার সাথে সাথে আপনার যাতে মাথায় চলে আসে। কিন্তু অনেকেরই কিন্তু এটা আমাদের নাই, কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিসের অভাব, আমাদের এই যে বেসিক ধারণার অভাব। অনেকে আছে শুধু গাইড মুখস্থ করেন, এই জন্য এই জায়গায় একই জায়গায় আপনি সকল ধরনের কোশ্চেন আপনি পাবেন না, আমরা যেভাবে একই টপিক থেকে ধরে ধরে পড়াচ্ছি ভাবে পাবেন না। এটা ঠিক আছে, সাদিয়া বলছে চট্টগ্রাম, চট্টগ্রাম বিভাগের মধ্যে, এটা ঠিক আছে। ওকে, বাট হচ্ছে রাঙামাটি জেলায়। চলে যাচ্ছে পরের প্রশ্ন।
পরের প্রশ্ন দেখেন, জমিদারি প্রথা বাংলাদেশ হতে কত সালে উচ্ছেদ হয়? জমিদারি প্রথা বাংলাদেশ থেকে কত সালে উচ্ছেদ হয়? ওকে, 1953 সালে। আর জমিদারি প্রথা হচ্ছে বিলুপ্ত হয় হচ্ছে 1950 সালে। যদি 1950 সাল থাকে তাহলে দিবেন হচ্ছে 1950। ঠিক আছে? 1950 তো এখানে নাই। যদি 53 থাকলে দিবেন 53, আর যদি 50 থাকে তাহলে 50। ঠিক আছে? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আর এই যে জমিদারি যে প্রথাটা আছে, এই প্রথাটা হচ্ছে মূলত উচ্ছেদ করে বাংলাদেশের আপনার শেরে বাংলা একে ফজলুল হক আছে, তার নেতৃত্বে একটা দল ছিল কৃষক প্রজা পার্টি। কৃষক প্রজা পার্টি এই দল আন্দোলন করে এই জমিদারি প্রথার বিরুদ্ধে, তারপর এটা বাতিল হয়ে যায়। ঠিক আছে? ওকে, চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আন্তর্জাতিক আদালত কোন শহরে অবস্থিত? আন্তর্জাতিক আদালত কোন, এখানে একটা ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে, আপনাদের মিডওয়াইফদের সাথে একটা রিলেটেড একটা প্রশ্ন আছে। আইসিএম, ইন্টারন্যাশনাল যে দ্য ফেডারেশন অফ মিডওয়াইফ, যেটা আইসিএম যেটা আছে আপনাদের, আইসিএম এর সদর দপ্তর একই জায়গায় অবস্থিত, দা হেগ। দা হেগ কোন দেশে অবস্থিত একটু জানিয়ে দেন সবাই, কোন দেশে অবস্থিত এটা? দা হেগ কোন দেশে অবস্থিত? এখানে দেখি সবাই জানিয়ে দেন না। আচ্ছা, তো অপশন নাম্বার 1 আছে দেখেন, দা হেগ। দা হেগ কোন দেশে অবস্থিত? কোন দেশ, দা হেগ কোন দেশের রাজধানী একটু জানান? কৃষক শ্রমিক, নেদারল্যান্ড, ইয়েস। নেদারল্যান্ডের দা হেগে হচ্ছে আপনাদের যে আইসিএম, মিডওয়েভ কারা কারা আছেন আমাদের এখানে, তো মিডওয়েভদের যেটা আন্তর্জাতিক সংগঠন আইসিএম, এরও সদর দপ্তর একই জায়গায় অবস্থিত। ওকে, সো আপনাদের জন্য মনে রাখা এখন সুবিধা হবে যে আন্তর্জাতিক আদালত ও আইসিএম একই জায়গায় অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, আর এই যে অপশন নাম্বার 1 আছে দেখেন, বিভিন্ন সময় অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে অমুক শহরটি কোন দেশের রাজধানী। ওকে, এটা হচ্ছে এই যে দেখেন কোপেনহেগেন। এই যে কোপেনহেগেন যেটা আছে, এই কোপেনহেগেনটা হচ্ছে মূলত ডেনমার্কের রাজধানী, ইউরোপের দেশ ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন। ওকে, কোপেনহেগেন। ঠিক আছে? ওকে, সো এমন কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তারপর পরীক্ষা আসতে পারে যে লন্ডন, লন্ডন কোন দেশের রাজধানী? এটা হচ্ছে যুক্তরাজ্য, তাই না? এটা হচ্ছে মূলত ইংল্যান্ডের রাজধানী। ঠিক আছে? এটা ইংল্যান্ডের রাজধানী হচ্ছে আমাদের। ওকে, লন্ডন হলো আমাদের যে যুক্তরাজ্য আছে, যুক্তরাজ্য এবং ইংল্যান্ডের রাজধানী। ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আর কে কে জানেন প্যারিস কোন দেশের রাজধানী? সবাই একটু কমেন্টে জানান। প্যারিস কোন দেশের রাজধানী? সবাই একটু কমেন্টে জানান। প্যারিস কোন দেশের রাজধানী? গতকালকে আপনারা সবাই ফ্রান্সের খেলা দেখছেন, তাই না? ফ্রান্স এবং গতকালকে রাতেই তো বিশ্বকাপ ফুটবলের যে খেলা হয়েছে, স্পেন এবং ফ্রান্স। এই যে ফ্রান্সের রাজধানী হচ্ছে এই যে প্যারিস। ঠিক আছে? আর স্পেনের রাজধানীর নাম কি? কে কে জানেন স্পেনের রাজধানীর নাম কি? কে কে জানেন? স্পেনের রাজধানী কোথায়? কে কে জানেন একটু কমেন্টে জানান।
স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ। মানবী সরকার খুবই ভালো অ্যান্সার করছে আজকে। আপনাদের কিন্তু অনেকেরই আইকিউটা কম, ঠিক আছে? মিডওয়াইফারি গ্যাপ না, 828 জনের তো পারবে না, মিডওয়াইফদের জন্য আলাদা নিয়োগ হবে, মিডওয়াইফদের জন্য আলাদা নিয়োগ হবে। আমাদের ক্লাসগুলো কেমন লাগে সবাই একটু জানিয়ে দিবেন। আপনারা যারা যারা জানেন না, এই দেখেন বিষয়টা হচ্ছে যে আপনার মনে নাই থাকতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অন্য আরেকজন যেটা বলে বা আমরা যেটা বলি এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আর্জেন্টিনার রাজধানী কোথায়? যেহেতু বিশ্বকাপে ফাইনালিস্ট হতে যাচ্ছে, আর্জেন্টিনার রাজধানী কোথায়, কে কে জানেন? আর্জেন্টিনার রাজধানী হচ্ছে আমাদের বুয়েন্স আইরেস। কোথায়? বুয়েন্স আইরেস, বুয়েন্স আইরেস, ঠিক আছে? আচ্ছা, অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়, কে কে জানেন? অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়, কে কে জানেন? একটু জানান তো। অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়, কে কে জানেন? একটু জানিয়ে দেন। অস্ট্রেলিয়ার রাজধানী কোথায়? ক্যানবেরা। অস্ট্রেলিয়ার রাজধানী কিন্তু ক্যানবেরা। কোথায়? ক্যানবেরা। ইয়েস, কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ব্রাজিলের রাজধানী কোথায়, কে কে জানেন? একটু জানান। আমরা এগুলো সবার কাছে একটু পড়াই নিচ্ছি যাতে হচ্ছে আপনাদের সবার মনে থাকে। হ্যাঁ, ব্রাজিলের রাজধানী কোথায়? ব্রাজিলের রাজধানী হচ্ছে আমাদের ব্রাজিলিয়া। ওকে, ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের রাজধানী, ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আর এন রানী ইসলাম বলছে, স্যার আপনাদের ক্লাসগুলো অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। ক্লাসগুলো কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিয়ে দেবেন। ভৈরব নদীবন্দর কোন নদীর তীরে অবস্থিত? ভৈরব নদীবন্দর কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, বাংলাদেশে মোট হচ্ছে 55টি নদীবন্দর আছে। বাংলাদেশে মোট 55টি, যে নদীবন্দর দিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো বাংলাদেশে মোট নদীবন্দরের সংখ্যা হচ্ছে 55টি, ঠিক আছে? আচ্ছা, পদ্মা কারেক্ট অ্যান্সার দিয়েছেন। পদ্মা, একজন দিয়েছে মেঘনা। দেখি সবাই কারেক্ট অ্যান্সার দেন। ভৈরব নদীবন্দর কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে মেঘনা নদীর তীরে অবস্থিত। কেমন? এটা হচ্ছে মেঘনা নদীর তীরে অবস্থিত, মেঘনা নদীর তীরে অবস্থিত। আর বাংলাদেশে মোট 55টি নদীবন্দর আছে। চলে যাচ্ছি পরের প্রশ্ন। বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে? বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে? ওকে, সবাই কারেক্ট অ্যান্সার দেন। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? এখান থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসে। 54টি ছিল, একটি বাড়ছে, মোট হচ্ছে এখন 55টি। ওকে, আচ্ছা, বাংলাদেশের পদ্মা ও যমুনা মিলিত হয়েছে। আমাদের বাংলাদেশের পদ্মা নদী কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে? পদ্মা নদী কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে? পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে আমাদের, সবাই জানিয়ে দেন। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? ওকে, সো সবাই অ্যান্সার করেছেন যে চাঁদপুর। আর পদ্মা ও যমুনা হচ্ছে রাজবাড়ী জেলা, যেটা আমাদের এখানে এই যে পদ্মা নদী কোথায় যমুনার সাথে মিলিত হয়েছে? সো পদ্মা নদী এবং যমুনা নদী মূলত আমাদের যে গোয়ালন্দ আছে সেখানে মিলিত হয়েছে। এখানে মূলত হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সারটা নাই, ঠিক আছে? এখানে মূলত আমাদের কারেক্ট অ্যান্সার নাই। এটা হচ্ছে মূলত আমাদের আরিচা বা যেটাকে আমরা বলি যে গোয়ালন্দ। ওকে, এই যে গোয়ালন্দের এখানে মিলিত হয়েছে। কেমন? এটা কারেক্ট অ্যান্সার হবে গোয়ালন্দ। কেমন?
যে পদ্মা ও যমুনা মিলিত হয়েছে আমাদের এই যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ বা দৌলটিয়া যে ঘাট আছে সেখানে। ঠিক আছে, ওকে। এবং এখান থেকে আরো কিছু প্রশ্ন পরীক্ষা আসে, সেটা হচ্ছে দেখেন যেমন পদ্মা ও যমুনা মিলিত হয়েছে আমাদের গোয়ালন্দ। আর পদ্মা ও মেঘনা, দেখেন পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে চাঁদপুর। এই যে একজন কমেন্ট করেছে যে পদ্মা ও মেঘনা মিলিত হয়েছে আমাদের চাঁদপুরে। ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই প্রশ্ন কিন্তু বারবার আসে যে পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে চাঁদপুর, আর পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। সবাই শেয়ার করে দিবেন, যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটি শেয়ার করে দিবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আসাদ গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত? আসাদ গেট, শহীদ আসাদ, আপনারা সবাই জানেন শহীদ আসাদ, যিনি হচ্ছে 1972 সালে যে নিহত হন যে বাংলা ভাষার জন্য, মাতৃভাষা বাংলার জন্য। আসাদ গেট কোন ঘটনার সাথে সম্পর্কিত? ওকে, আচ্ছা, এটা হ্যাঁ 1969-এর গণ অভ্যুত্থান। তো আমাদের যেটা রফিক শফিক জব্বার বরকত, তারা হচ্ছে আমাদের যে ভাষা আন্দোলন, 1900 ভাষা আন্দোলনের জন্য, আর 1969-এর গণ অভ্যুত্থানের জন্য হচ্ছে আমাদের এই যে এই যে আসাদ গেট। এই পরীক্ষা আসতে পারে যে আসাদ গেট কোথায় অবস্থিত। আসাদ গেট হচ্ছে আমাদের সংসদের যে মানিক মিয়া এভিনিউ আছে, সংসদের সামনেই যে গেটটা, এটাকে বলা হয় আসাদ গেট বা আসাদ এভিনিউ। ক্লিয়ার? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীর কততম? মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীর কততম? সবাই একটু জানিয়ে দেন। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে দ্বিতীয়। ওকে, আর এই মিঠা পানির মাছ উৎপাদনে পৃথিবীর এক নম্বরে আছে হচ্ছে ভারত, 2 নম্বরে ভারত, 3 নম্বরে হচ্ছে চীন, 3 নম্বরে চীন। ওকে, চলে যাচ্ছে পরের বাংলাদেশে কোন কয়লা খনি থেকে কয়লা উত্তোলিত হচ্ছে? ফুলবাড়িয়া, দিঘিপাড়া, বড়পুকুরিয়া, ওকে, খালাসপীর। বাংলাদেশের কোন কয়লা খনি হতে কয়লা উত্তোলিত হচ্ছে? 24-এ কি হবে? ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে। এই যে বড়পুকুরিয়া কোন জেলায় অবস্থিত? এই বড়পুকুরিয়া হচ্ছে আমাদের দিনাজপুর জেলা অবস্থিত। ওকে, দিনাজপুর জেলার পার্বতীপুরের যে পার্বতীপুরের বড়পুকুরিয়া নামক স্থানে অবস্থিত, দিনাজপুর জেলায় কয়লা খনি আছে। পরীক্ষা আসতে পারে বাংলাদেশের কোন জেলায় কয়লা খনি আছে, এই বড়পুকুরিয়া না লিখে আসতে পারে দিনাজপুর বা পার্বতীপুর। ক্লিয়ার? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। এশিয়ার নোবেল নামে খ্যাত কোনটি? এশিয়ার নোবেল নামে খ্যাত কোনটি? দিনাজপুরে অবস্থিত। হ্যাঁ, কারেক্ট আনসার দিয়েছে। 25 কারেক্ট আনসার দেন। আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্সেসে। হ্যাঁ, এর একটা আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ফিলিপাইন আছে, এই ফিলিপাইনের একজন প্রেসিডেন্ট ছিলেন যার নাম হচ্ছে যে ম্যাক্সেসে বা র্যামন ম্যাক্সেস ছিলেন, যে ফিলিপাইনের এক প্রেসিডেন্ট নাম। তার নাম অনুযায়ী হচ্ছে 1957 সাল থেকে এই পুরস্কারটি দেওয়া হয়। কিসের উপরে ভিত্তি করে? পরীক্ষা আসতে পারে ম্যাক্সেসে পুরস্কার কিসের উপরে দেওয়া হয়? সমাজসেবা, সাংবাদিকতা এবং সরকারি পরিষেবা এর উপরে দেওয়া হয়। কোথায়? সমাজসেবা, সাংবাদিকতা এর উপরে দেওয়া হয়। আর শুধুমাত্র সাংবাদিকতার উপরে হচ্ছে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। ওকে, আচ্ছা,
আর অস্কার দেওয়া হয় কিসে? অস্কার দেওয়া হয় যে আমাদের চলচ্চিত্রের জন্য দেওয়া হয় অস্কার, অস্কার পুরস্কার। ওকে, আর এখানে নোবেল পুরস্কার দিয়ে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? সো এগুলো একটু পড়ে নেবেন সবাই। তো আমরা আজকে মোটামুটি একটা ক্লাস শেষ করে ফেললাম। 10টা 11 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে। সো এইভাবে আমরা প্রতিদিন রাত 10টায় মিডওয়াইফারি যে ক্লাসগুলো আছে এগুলো রাখি। সো আপনারা সবাই চেষ্টা করবেন আমাদের সাথে প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। তো ক্লাসগুলো কেমন লাগছে একটু সবাই কমেন্টে জানিয়ে দেন। আর আপনারা সবাই জানেন যে আমাদের যে স্পেশাল যে ব্যাচ আছে, এই ব্যাচে কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। সিনিয়র স্টাফ নার্স বা মিডওয়াইফারি যে প্রিলিমিনারি আমাদের 6 মাসের যে কোর্স, এই কোর্সে আপনারা যারা যুক্ত হতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার নিচে দেওয়া আছে, এটা আমারই নাম্বার। এই হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন করবেন যারা যারা আমাদের সাথে স্পেশাল ব্যাচে যুক্ত হতে চান। আর ক্লাসটি কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিয়ে দেবেন। আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগে, ক্লাসটি কেমন লাগছে? সবাই বলেছে ক্লাসটি ভালোই লাগছে, আলহামদুলিল্লাহ ভালো। চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার দেওয়া, হ্যাঁ খুবই ভালো লাগছে। এমএসটি সুমাইয়া প্রতিদিন আসবেন, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। আমাদের পেজে লাইক আর ফলো দিয়ে রাখবেন, তাহলে প্রত্যেকদিন আমরা কিছু এমসিকিউ দিয়ে থাকি, কিছু টেস্ট দিয়ে থাকি, মডেল টেস্ট। এগুলো হচ্ছে সবসময় প্র্যাকটিস উপরে থাকতে হবে। বাসায় অনেক সময় বোরিং লাগে বা পড়া যায় না একা একা। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর ক্লাস করানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। আপনারা প্রতিদিন আমাদের সাথে থাকবেন, যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটি শুরু থেকে দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এই একই ক্লাসে আমরা চেষ্টা করি অনেক বেশি ম্যাক্সিমাম আউটপুট দেওয়ার জন্য। ওকে, এবং এই অল্পের মধ্যে হচ্ছে আমরা চাই যে ব্যাখ্যা সহকারে অ্যানালাইসিস করে পড়ানোর জন্য, যাতে করে আপনি একটা পড়া বারবার আর পড়তে না হয়, একই টপিক বারবার পড়তে না হয়। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা যারা আমাদের সাথে আছেন। আগামীকালকে কারা কারা ক্লাস করবেন একটু কমেন্টে জানিয়ে দেন। আর যারা যারা আমাদের সাথে মিডওয়াইফ নিয়োগে যারা 6 মাসের স্পেশাল কোর্সে যারা যারা যুক্ত হতে চান আমাদের সাথে, নিচে যে কন্ট্যাক্ট নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করুন। আমাদের সুমাইয়া কমেন্ট করেছে, স্যার আপনি খুব সুন্দর করে বুঝান, অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এই অ্যানালাইসিস করে পড়বো এবং এভাবেই পড়তে হবে, আপনাদেরকে সবাইকে এভাবে পড়তে হবে। তাহলে আপনি হচ্ছে একটা ভালো ফিডব্যাক বা একটা ভালো আউটপুট পাবেন। এবং এইটা এই পরীক্ষা দেখবেন এইসব জায়গা থেকে পরীক্ষা কমন চলে আসবে। এবং আমি যেভাবে পড়াই এভাবে পড়লে পরীক্ষায় যেখান থেকে আসুক আপনি কারেক্ট অ্যান্সারটা করতে পারবেন। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে রাত 10টায় আপনারা যুক্ত থাকবেন আমাদের সাথে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা নাই, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন করবেন। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের কুইজ কুইজ প্রতিযোগিতা হয় প্রতিদিন। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে প্রতিদিন কিছু না কিছু পড়ার জন্য, কিছু না কিছু শেখার জন্য, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার চাকরি হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, সো আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখেন সেখানে আপনারা দেখেন, আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিয়েছি। ওকে, সেখানে আপনারা সবাই জয়েন করবেন, আমাদের যে লিঙ্কটা আছে। ওকে, আমি এখানে দিয়ে দিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই ক্লাসে ছিলাম ভাই।